লাস্ট টপিক আমরা এটা সেটা হচ্ছে ম্যানেজ প্রজেক্ট চেঞ্জেস। ম্যানেজ প্রজেক্ট চেঞ্জেস, এটা আসলে চেঞ্জ ম্যানেজমেন্ট কিভাবে করা হয় প্রজেক্টে, চেঞ্জ ম্যানেজমেন্ট। এটার জন্য আমি একটা আপনাদের দেখাচ্ছি, ওই যে টেবিলটা ম্যাট্রিক্স টেবিল। পিএমএ এর আসলে আহ, ইয়া অনুযায়ী যত ধরনের চেঞ্জ আসুক না প্রজেক্টে, চেঞ্জটা কি আসলে মেইনলি হচ্ছে বেস লাইন যদি চেঞ্জ হয়ে যায়, কস্ট বেস লাইন, শিডিউল বেস লাইন, হ্যাঁ, তারপরে স্কোপ বেস লাইন, এছাড়া যে কোনো নতুন যদি কিছু আসে, তাহলে আসলে এর জন্য একটা ডেডিকেটেড প্রসেস পিএমএর আছে, যেটার নাম হচ্ছে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ ইন্টিগ্রেশন একটা প্রসেস। হ্যাঁ, সেই প্রসেসটার বর্ণনে আসলে এখানে আছে যে এটাতে আসলে কিভাবে আমরা ম্যানেজ করি চেঞ্জটা। তো পিএমএ আসলে কি বলছে, আমার এই প্রসেস ইজ নট ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে পিএমএ করতে বসছে সেটা একটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। সেটা আমি এখানে কি ছবিটা একটু ফাঁকা আছে? হুম, ধরেন আমি এখানে আসি। আমরা আসলে এটা করার জন্য, হ্যাঁ, একটা আর্টিফিকেট ইউজ করি, সেটার নাম হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, আর্টিফ্যাক্টস, 1 নম্বর। 2 নম্বর আর্টিফিক্স ইউজ করি আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, আমরা পড়েছি কিন্তু আগে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। 3 নম্বর আর্টিফিক্স ইউজ করে চেঞ্জ লগ। চেঞ্জ লগ কিছুই না, যখনই কোনো চেঞ্জ আসবে এই লগে চলে আসবে। চেঞ্জটা কি, চেঞ্জটা কবে আসছে, ওই যে ইস্যু লগের মতো। চেঞ্জটা কে ইমপ্লিমেন্ট করবে, চেঞ্জটা ইম্প্যাক্ট কি, এগুলো হ্যাঁ চেঞ্জ লগে থাকবে। তারপর স্ট্যাটাস থাকবে, চেঞ্জটা কি ইমপ্লিমেন্ট করা হয়েছে নাকি হয়নি। আর মেইন যেটা প্রসেস বা যে স্টেপ গুলো ফলো করে আমরা চেঞ্জ ম্যানেজ করি, সেটা খুব বোঝা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সেটা হচ্ছে যে যখনই কোনো চেঞ্জ আসবে, পিএমআই কি করে, বলছে যে চেঞ্জ যখন আসবে, চেঞ্জটা আসলে প্রথম কাজ হচ্ছে, প্রজেক্ট ম্যানেজারের প্রথম কাজ হচ্ছে চেঞ্জটাকে অ্যানালাইসিস করা। মিনিমাম স্কোপ, শিডিউল, কস্ট, হ্যাঁ, রিসোর্স, এগুলো মেইন যে বিষয়গুলো আছে প্রজেক্টে, দেখতে হবে যে এই চেঞ্জটার কারণে এগুলোতে কোনো ইম্প্যাক্ট আছে কিনা। যদি ইম্প্যাক্ট থাকে, সেই ইম্প্যাক্টটা অ্যানালাইসিস করে আগে ফার্স্ট দেখতে হবে যে ইম্প্যাক্টটা কিরকম। তার উপর বেস করে আপনাকে অ্যানালাইসিস করে প্রায়োরিটাইজ করতে হবে যে চেঞ্জটা কিরকম ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। এবং এই চেঞ্জটা করার জন্য কি কি করতে হবে তারও একটা প্রাইমারি সলিউশন আপনাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে সলিউশনটাও কিন্তু প্রাইমারি একটা সলিউশনকেও নেওয়া। নেওয়ার পরে এই সলিউশন সহ অ্যানালাইসিস সহ যেতে হবে হচ্ছে চেঞ্জ সিসিবির কাছে, কন্ট্রোল বোর্ড। চেঞ্জ কন্ট্রোল বোর্ড। চেঞ্জ কন্ট্রোল বোর্ড। হ্যাঁ, যারা আসলে অথরিটি, তাদেরকে আগে থেকে দেওয়া হয়েছে, প্রজেক্টের শুরুতেই আমরা তাদেরকে তৈরি করেছি, যেখানে সিনিয়র লোকজন আছে যারা ডিসাইড করবে যে চেঞ্জটা করা যাবে কি যাবে না। তারা 3টে কাজ করতে পারে, চেঞ্জটাকে এই অ্যাকসেপ্ট অ্যানালাইসিস উপর করতে বেস পারে। করে অ্যাপ্রুভ করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হতে তারা রিজেক্ট করে দিতে পারে যে না, চেঞ্জটা করা যাবে না। 3 নম্বর হতে পারে ডেফার করতে পারে। ডেফার মানে পরে এই কর। চেঞ্জটা এই মিটিং এ আমরা ডিসিশন নিচ্ছি না, হয়তো পরে কোনো করবো। অ্যানালিসিস আরো করতে হবে, কিংবা সলিউশনটা পছন্দ হয়নি, হ্যাঁ, আবার তোমরা নিয়ে আসো, ডিফার করে দিলাম, পরের মিটিং আমরা ডিসিশন করবো। এই যে এই সব ঘটনা, মানে চেঞ্জ লগে এখান থেকে কিন্তু চেঞ্জ লগে চলে আসলো চেঞ্জটা, এই অ্যানালাইসিস এর রিপোর্টে কিন্তু চেঞ্জ লগ আপডেট হবে। এটা যখন আবার প্লেস হবে ম্যানেজমেন্টের কাছে, যে স্ট্যাটাসটা আসবে অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, হ্যাঁ, সবকিছু কিন্তু চেঞ্জ চেঞ্জ লগে মেনটেন হবে। আর এই যে প্রসেস ফ্লো, সিসিবি তে কারা আছে, কখন সিসিবির মিটিং হবে, চেঞ্জ লগের টেমপ্লেটটা কিরকম হবে, ঠিক আছে, তারপরে প্রজেক্ট ম্যানেজারের কাজ কি করছে কিনা। তারপরে আরেকটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে প্রথমেই থাকতে হয় চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম। চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম, এই চেঞ্জটা এমনি মুখে মুখে বললে হবে না, অবশ্যই লিখিত ভাবে আসতে হবে এই যে এই জায়গাটাতে। হ্যাঁ, ডকুমেন্টেড। একটা ফর্ম ফিল আপ করে আসতে হবে। তারপরে আপনি চেঞ্জ লগেও আপডেট যাবে যে চেঞ্জটা আসছে, কিন্তু এইটা আসলে মেইন ডকুমেন্ট যেখানে আপনি অ্যানালাইসিস করবেন। যে যার কাছে চেঞ্জ আসছে সেই একটা প্রথমে অ্যানালাইসিস করবে, তার কেন দরকার, জাস্টিফিকেশন দিবে, এবং তার কোন সিনিয়র গাইতে এটা সিগনেচার করতে হবে। নাহলে আপনি যদি খুব ফ্রি ফ্লো চেঞ্জ দেন, তাহলে লোকজন এমনি এমনি চেঞ্জ দিতে থাকে। হ্যাঁ, এই জন্য আসলে আগে থেকে একটু কন্ট্রোল এস্টাবলিশ করতে হবে। প্রেডিক্টিভ প্রজেক্টে আসলে আমরা চেঞ্জটাকে কন্ট্রোল করতে চাই। সো তারপরে যে অ্যানালিসিস করলাম, সলিউশন নিয়ে গেলাম, সিসিবি ডিসিশন নিল, হ্যাঁ, নেওয়ার পরে যদি সিটিসি অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলে কিন্তু এটা এক্সিকিউশনে চলে যাবে। টিমকে অ্যাসাইন করে দিবেন, কাজটা করবে। করার পরে আবার কাস্টমারকে আমরা দেখাবো, কাস্টমার ভেরিফাই করবে, কোয়ালিটি চেক হবে, কন্ট্রোল কোয়ালিটি, আগের স্টেপগুলো সবই হবে, কোয়ালিটি চেক করা,
কাস্টমারকে দিয়ে দেখা যদি হয়ে যায় তাহলে কাস্টমারকে আমরা ডেলিভারিটা বা চেঞ্জটা দিয়ে দেবো। এই যে ফুল স্টেপটা, চেঞ্জ রিকোয়েস্ট থেকে শুরু করে কাস্টমারকে ডেলিভারি দেওয়া, এর মাঝখানে রিজেক্ট হতে পারে, ডিফার হতে পারে, এই পুরা প্রসেস ফুল ফ্লোটা যেখানে বর্ণনা থাকবে সেটি হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ডিটেল চেঞ্জ ম্যানেজমেন্ট। ঠিক আছে, পুরা জিনিসটা ওখানে বলা থাকবে, ওখানে টেমপ্লেট গুলো থাকবে, চেঞ্জ দরকার টেমপ্লেট কি, চেঞ্জ রিকোয়েস্ট টেমপ্লেট কি, এটা সব চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে। এটারই এই বর্ণনাটাই আসলে এখানে সামনে আছে। তো এখানে এদের স্লাইডটা শুরু করছে এইভাবে যে আসলে আমাদেরকে যেহেতু চেঞ্জটাই এখন নিউ নর্মাল, তাই না, চেঞ্জটাকে আমরা বলি অনলি কনস্ট্যান্ট, এবং আমরা চেঞ্জ নিয়ে কাজ করি, প্রজেক্ট ম্যানেজার, চেঞ্জ মেকার আমরা। তো এই প্রিন্সিপাল গুলো আমরা আগে দেখেছি, 12টা প্রিন্সিপাল। সবগুলো আসলে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ওপেন থাকতে হবে, চেঞ্জ নিয়ে আমরা কাজ করবো, অ্যাডাপটিভ হতে হবে, রিজিলিয়েন্ট হতে হবে, এগুলো। চেঞ্জ কোথা থেকে আসতে পারে আমরা জানি, যে পেস্ট্রোল পড়েছিলাম আগে, টিকপ পড়েছিলাম, ভুকা পড়েছিলাম। হ্যাঁ, বিভিন্ন কারণে নতুন নতুন চেঞ্জ আসে। ফলে চেঞ্জটা কিন্তু অ্যাবনর্মাল কিছু না, চেঞ্জটা আসলে একদম নর্মাল জিনিস আর কি। হ্যাঁ, তবে অ্যাজাইলে যেমন চেঞ্জটা খুবই ওপেন, ওয়েলকাম চেঞ্জ প্রিন্সিপাল আছে, কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে আমরা আসলে কন্ট্রোল রেটে চেঞ্জটা করি, যেটা একটু আগে বর্ণনা করলাম না। অ্যাজাইলে কিন্তু চেঞ্জটা যখন আপনার ইটারেশন শুরু হয়ে যায় 2 সপ্তাহ, তখন কিন্তু আর কোনো নতুন চেঞ্জ নেয় না তারা। আমি বলেছিলাম তখন কি করে, চেঞ্জটা কিন্তু প্রোডাক্ট ব্যাকলগে চলে যাবে, এই মাঝখানে ঢুকানো যাবে না। নেক্সট তারাও কিন্তু স্প্রিন্টে দেখেন, হবে। হ্যাঁ, ওয়েলকাম চেঞ্জ তা বলতেছে, কিন্তু তারপরে কিন্তু তারা করে এখানে কিন্তু তারা রিজেক্ট করবে। হ্যাঁ, তো এটা সলভ করার জন্য অনেক সময় খুবই এমার্জেন্সি কোনো প্রবলেম হলে ইন্টার বাফার নামে একটা অপশন আপনাদের বলেছিলাম কিছু সময়। হ্যাঁ, হয়তো 80 ঘন্টার মধ্যে হয়তো 10 ঘন্টা আমরা রেখে দিয়েছি, যে এরকম যদি এমার্জেন্সি কিছু আসে তাহলে আমি 10 ঘন্টা ওটাতে ইউজ করবো। হুম, ঠিক আছে, এই যে আমি বর্ণনা গুলো দিলাম না যে কিভাবে কি হবে, এটা এখানে দেখবেন আছে আসলে। হ্যাঁ, চেঞ্জ কন্ট্রোল প্রসেস, যেটা আমি দেখালাম, ওই প্রসেসটা আসলে মেনলি কানেক্টেড, চেঞ্জ রিকোয়েস্ট থেকে আসবে, সিসিবি কাজ করবে, আর্টিফ্যাক্ট গুলো আপডেট হবে যখন চেঞ্জটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর্টিফ্যাক্টস মানে কি, হয়তো কস্ট বেস লাইন চেঞ্জ হয়ে গেছে এই নতুন চেঞ্জটার কারণে, শিডিউল বেস লাইন চেঞ্জ হয়ে গেছে, ফলে আগের ডকুমেন্ট যেগুলো আপডেট হয়ে করছিলেন ওগুলো কিন্তু সব আপডেট হয়ে যায়। ঠিক আছে, আর অ্যাজাইলেও আমরা দেখেছি যে কিভাবে চেঞ্জ হয়, মেইনলি প্রোডাক্ট ওনার চেঞ্জ গুলো নিয়ে কাজ করে, এবং সে আসলে রিফাইন করতে পারে, ব্যাকলগটাকে চেঞ্জ করতে পারে। এই দেখেন একদম বোল্ড আকারে বোধহয় আমি বোল্ড করছি বা পিএমএ করছে, নো চেঞ্জেস অ্যালাউড ডিউরিং স্প্রিন্ট, এইভাবে আসলে কন্ট্রোল করা হয়, যেটা একটু আগে বললাম। এই যে আমি যে প্রসেস ফ্লোটা আপনাদের এমনি বলেছিলাম, এরকম একটা প্রসেস স্যাম্পল হিসেবে দিয়েছে, এটা ইউজ করতে হবে এরকম না। হ্যাঁ, এটা পিএমএ একটা দিয়েছে, প্রায় ভালো অর্গানাইজেশনের চেঞ্জ ম্যানেজমেন্টে একটা দেখবেন যে ফ্লো চার্ট আছে। তো এখানে পিএমএ কি বলছে দেখেন একটু, জাস্ট দেখেন চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম দিয়ে চেঞ্জটা আসতেছে কার কাছ থেকে, চেঞ্জ ইনিশিয়েটরের কাছ থেকে। তারপর চেঞ্জটা আমরা চেঞ্জ লগে লক করতেছি, করার পর আমরা আসলে প্রথমে একটা কি স্ক্রিনিং করতেছি, চেঞ্জটা আসলে চেঞ্জ কিনা, হয় না, দেখা যায় চেঞ্জ রিকোয়েস্ট ফর্মটা ঠিক মতো ফিল আপ করেনি, তাহলে আপনি সমস্যা রিজেক্ট করে পাঠিয়ে দেবেন যে এটা ঠিক করে নিয়ে আসো। তারপর যদি দেখি যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, তাহলে আমি একসেপ্ট করলাম, করার পর আবার হয়তো আমি কোনো ক্রাইটেরিয়া সেট করছি যে আমার যে এক্সিস্টিং ডেলিভারেবল গুলো আছে, এটা এখান ক্রাইটেরিয়া, আপনি এটাই করতে হবে এরকম না, আপনি যেটা ডিসিশন দিবেন, বা আমার কোনো বেস লাইনে হিট করে নাই, যদি না করে তাহলে এটা আসলে চেঞ্জ না। হুম, এরকম সত্য আরোপ করতে পারেন, বা আপনি আপনার ডিসিশন, ধরেন এটাও পাস হয়ে গেল যে আসলে বেস লাইনে মানে ইম্প্যাক্ট আছে, তখন আমরা কি করবো, যে আমি বললাম ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে, এটার ইম্প্যাক্ট কি, স্কোপে এটার ইম্প্যাক্ট কি, কস্টে ইম্প্যাক্ট কি, রিসোর্স ইম্প্যাক্ট কি, হ্যাঁ, কোয়ালিটিতে ইম্প্যাক্ট কি, এগুলো দেখতে হবে। দেখার পরে যদি মাইনর হয়, হয়তো আপনারই অথরিটি আছে, এটা আপনি নিজে করে ফেলবেন টিমের হেল্প নিয়ে। আর যদি একটু মাঝারি টাইপের হয় তাহলে হয়তো সিসিবিতে না গিয়ে আপনি হয়তো সিনিয়র ম্যানেজারের সাথে ডিসকাস করে ফেলবেন। আর যদি আরো বড় হয়ে যায় তাহলে হয়তো আপনি সিসিবির নিলেন, বা আপনি স্পন্সরের হেল্প নিলেন। ঠিক আছে, আমাদের যেমন কিছু কিছু জিনিস আমরা পিডি লেভেলে হয়ে যায়, কিছু কিছু জিনিস আবার চেয়ারম্যান লেভেলে হয়, আর কিছু কিছু জিনিস আছে পিএমও অফিস লেভেলে হয় আমাদের ক্ষেত্রে। তো এরকম আর কি, হ্যাঁ, কোন লেভেলে আপনি যাবেন, এবং তার যদি বলে যে চেঞ্জটা অথরাইজ হয় মানে অ্যাপ্রুভ করে, তাইলে আপনি এক্সিকিউশনে চলে যাবেন। ঠিক আছে, এক্সিকিউট দ্য চেঞ্জ, সবাইকে জানাবেন, আপনার টিমের লোকজনকে, তারা এক্সিকিউট করবে, এবং রিব্যালেন্স দ্য প্রজেক্ট মানে হচ্ছে ওই যে বেস লাইন যে এর কারণে আপডেট হয়ে গেল, সেটা আপনি আপডেট করবেন। আর যদি রিজেক্ট হয়ে যায় তাও আপনি জানিয়ে দেন যে ভাই এটা কিন্তু বোর্ডে রিজেক্ট হয়েছে।
তো এরকম একটা ফ্লো আপনারাও ইউজ করতে পারেন চেঞ্জ ম্যানেজমেন্টের জন্য। চেঞ্জটা আসলে মেইনলি তিনটা কারণে হয়। দিস দিস ইজ মোস্ট প্রবাবলি দ্য লাস্ট স্লাইডের আগের স্লাইড নাকি? হ্যাঁ, দেখেন, এই যে আমি যদি এই সিলিন্ডারটা কোয়ালিটির জন্য এঁকেছিলাম, এটা আমি আসলে এখানে একটু আঁকা দরকার। যে আমরা অনেক সময় চেঞ্জ কেন করি, একটা হচ্ছে যে সবচেয়ে নর্মাল হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। মানে কাজ করতেছি আমরা, কারেক্টিভ অ্যাকশনটা আসলে এখানে কাজ করে যখন এক্সিকিউশনে থাকি। কারেক্টিভ অ্যাকশন সিএ, যেভাবে অ্যাপ্রোচ নিয়েছিলাম ওইভাবে হবে না, নতুন ভাবে করতে হবে, তাহলে আপনার কারেক্টিভ অ্যাকশনের করে চেঞ্জ করতে হচ্ছে। প্রিভেন্টিভ অ্যাকশনটা আসলে এখানে কাজ করে। শুরুতেই আমরা প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, যাতে এররটা একদম নাই আসে, তাই না? প্রিভেনশন ওভার ইন্সপেকশন। আর ডিফেক্ট রিপেয়ার মানে কি? লাস্টে যখন প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, দ্যাট মিনস ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, এটা কিন্তু সবচেয়ে কস্টলি হবে। এটাকে আবার রিওয়ার্ক করতে হবে, কিংবা কি করতে হবে, হয়তো আর ঠিক আবার করা শুরু যাবে না, করতে স্ক্র্যাপ হবে। করে দেবে। হ্যাঁ, তাহলে নর্মালি এই তিনটা কারণে কিন্তু চেঞ্জ আসে: কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন, ডিফেক্ট রিপেয়ার। প্রিভেন্টিভ অ্যাকশন কিন্তু এরকম না যে প্রজেক্ট শুরুতে করতে হবে। আপনি হয়তো কিছু কাজ করেছেন ফেজ ওয়ানে বা প্রথম 2 সপ্তাহ, এরপর যেগুলো পেলেন সেগুলো আপনি পরের থেকে প্রিভেন্টিভ অ্যাকশন নিন। হুম? আর যদি এর বাইরে ডাইরেক্টলি কোনো একটা চেঞ্জ আসছে আমাদের কাছ থেকে, হ্যালো। নতুন একটা চেঞ্জ, নতুন একটা ফিচার, তাহলে আপনাকে কি করতে হবে? আচ্ছা আম্মু। হ্যাঁ, তাহলে আপনার সেই চেঞ্জটা কিন্তু নিতে হবে। তো এই 4টা চেঞ্জ আসে আসলে প্রজেক্টে। চেঞ্জ কন্ট্রোল বোর্ড নিয়ে আমরা কথা বলেছি। চেঞ্জ কন্ট্রোল বোর্ড আসলে শুরুতেই চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান যখন তৈরি করবো, তখন চেঞ্জ কন্ট্রোল বোর্ডটাকে তৈরি করতে হবে। ও আচ্ছা, এখানে কিছু স্লাইড দিয়েছে কন্ট্রাক্টের চেঞ্জ নিয়ে। কন্ট্রাক্টের চেঞ্জ নিয়ে কিছু দেখেন স্লাইড দিয়েছে, যে কন্ট্রাক্টের কিন্তু অনেক সময় চেঞ্জ হয়। হ্যাঁ, তো কন্ট্রাক্টের চেঞ্জ হলে কিন্তু এটা নর্মাল প্রসেস না, সিসিবিও কিন্তু তখন কিছু করতে পারবে না। হ্যাঁ, তখন হয়তো আরো বিরাট বড় অথরিটি লাগবে, যেটা কন্ট্রাক্টে বলা আছে যে কারা কন্ট্রাক্ট চেঞ্জ করতে পারে। তো কন্ট্রাক্টে দেখেন এই যে এই ধরনের চেঞ্জ গুলো হতে পারে কন্ট্রাক্টে। এই টেবিলটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টেবিলটা একটু ইম্পর্টেন্ট, যে কন্ট্রাক্টে কি কি চেঞ্জ হতে পারে, কিছু ডেফিনেশন আছে। সবচেয়ে সহজ যেটা চেঞ্জ সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ, কোনো অ্যাড্রেস চেঞ্জ হওয়া, কোনো ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়া, সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ। কন্ট্রাক্ট মডিফিকেশন আছে বড় চেঞ্জ, কন্ট্রাক্টের কোনো টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ হয়েছে, নতুন করে আমি কিছু চাচ্ছি, তাহলে হচ্ছে কন্ট্রাক্ট মডিফিকেশন। এটা কিন্তু, হ্যাঁ, সেরকম মানে লিগাল ওয়েতে গিয়ে চেঞ্জ করতে হবে। এটা যেভাবে বলা আছে কন্ট্রাক্ট মডিফিকেশন কিভাবে হবে, কন্ট্রাক্টে সেভাবে করতে হবে। এর জন্য কস্ট, স্কোপ, টাইম এগুলোতে ইম্প্যাক্ট করবে। সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট মানে আমরা হয়তো তার সাথে একটা মাস্টার এগ্রিমেন্ট করে রাখছি। এখন ধরেন আমি অলরেডি 50টা ল্যাপটপ কিনছি এবং প্রাইসটা ঠিক করে রাখছি যে প্রতি ল্যাপটপ হচ্ছে 1 লাখ টাকা। এরপরে আরো 5টা ল্যাপটপ লাগবে, আপনি তখন কি করলেন? মেইন তো আপনার চেঞ্জ করার দরকার নেই, আপনি সাপ্লিমেন্টাল 5টার অর্ডার দিয়ে দিলেন। এটা হচ্ছে সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট। মেইন কন্ট্রাক্ট সেম থাকলো, আপনি জাস্ট এডিশনাল করলেন। কনস্ট্রাকটিভ চেঞ্জ মানে আপনার অ্যাজ এ বায়ার, আমরা জানি যে কন্ট্রাক্টে দুইটা জিনিস, তাই না? বায়ার এবং সেলার। বায়ারের কোনো ইনঅ্যাকশনের কারণে, মানে যে অ্যাকশনটা নেওয়ার কথা ছিল নেই নেই আমি, হ্যাঁ, তার কারণে যদি কোন একটা লায়াবিলিটি আপনার উপর চলে আসে, এটাকে বলে কনস্ট্রাকটিভ চেঞ্জ। ঠিক আছে? আর টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, এটা তো আমরা বুঝতেছি, শর্ত লেখা থাকে কন্ট্রাক্টে যে কিভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করা যায়। হয়তো কোনো ডিফল্টের কারণে হতে পারে, কিংবা সাকসেসফুলি সব পেয়ে গেছি, তাহলে কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে কন্ট্রাক্টের টার্মস গুলো অনুযায়ী। হ্যাঁ, আর যদি এরকম হতে হয় যে কাজ ডেলিভারি দিতে পারছে না, তাহলে একটা হয়তো প্রি ম্যাচিউর কন্ট্রাক্ট ক্লোজার হতে পারে। সেটাকে আমরা বলতেছি টার্মিনেশন অফ কন্ট্রাক্ট। এই টার্ম গুলো একটু দেখবেন। আরো কয়েকটা টার্ম দিয়েছে দেখবেন, যেগুলো কন্ট্রাক্ট ডকুমেন্টে থাকে, যেমন ওয়ারেন্টি থাকে থাকে, তাই না? ওয়ারেন্টি, তো কত বছর ওয়ারেন্টি ঠিক করা থাকে, সেটা অনুযায়ী আমরা কাজ নেব আর কি। ওয়েভার, আমরা অনেক সময় কাজ করতে না পারলে বা, হ্যাঁ, আমরা অনেক সময় ওয়েভার দিই কাজ ইয়াদেরকে, যে আচ্ছা ঠিক আছে এই কাজটা আমরা নেবো না বা দরকার নেই। এটা হচ্ছে ওয়েভার। ওয়েভারে একটা জিনিস মনে রাখবেন, এই যে এটা একটু বোল্ড করে রাখছি আমি, ইনঅ্যাডভারেন্টলি, মানে আপনি যেটা পাইতেন যে সময়, সেটা আপনি চান নাই, ভুলে চান নাই, বা আপনি ভুলে গেছেন বা নেন নাই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা পরে আর ক্লেম করা যাবে না, কারণ এটা যে সময় চাওয়ার কথা সেই সময় আপনি নেন নাই। তাহলে এটা যদি ইনঅ্যাডভারেন্টলি করে থাকেন, আকস্মিক ভাবে করে থাকেন বা ভুলে, সেটা কিন্তু ওয়েভার হিসেবে গৃহীত। ব্রিচ অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে যে টার্মস কন্ডিশন গুলো আছে, হ্যাঁ, তার মধ্যে অনেক টার্মস কন্ডিশন যেটা ভাঙলে কন্ট্রাক্টে ব্রিচ হয়ে যাবে, ভেঙে যাবে।
হ্যাঁ, তো সেই ব্রিচ অফ কন্ট্রাক্টটা আমরা দেখতে হবে যাতে কেউ আমরা ভায়োলেট না করি, এবং এটা যদি ফেইলিওর হয় তাহলে কিন্তু কন্ট্রাক্ট ইনভ্যালিড হয়ে যায়। এখানে আর একটা বড় আমরা বলি, সেটাকে বলে ম্যাটেরিয়াল ব্রিচ। ম্যাটেরিয়াল ব্রিচ মানে এমন বড় ধরনের ব্রিজ যেটার কারণে কন্ট্রাক্ট নাল এন্ড ভয়েড হয়ে গেছে, এই কন্ট্রাক্ট নিয়ে কাজ করা যাবে, হ্যাঁ, লিগাল অ্যাকশন যেটা। আর একটা কন্ডিশন অনেক সময় থাকে, সিজ অ্যান্ড ডিসিজ লেটার। লেটার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বায়ার বা ভেন্ডর এমন কাজ করতেছে যেটা আসলে ঠিক না, লিগালি ঠিক হচ্ছে না, বা আমার কোয়ালিটি অনুযায়ী হচ্ছে না। আমাদের রিসেন্টলি আমাদের প্রজেক্টে ঘটছে, মানে যে ম্যাটেরিয়াল দেওয়ার কথা রাতের বেলা, হ্যাঁ, বাজে ম্যাটেরিয়াল নিয়ে এসে রাতে কাজ করে। বুঝতে পারছেন এমন চালাক? হ্যাঁ, বাংলাদেশের লোকজন না, বাইরের। বুঝতে পারতেছি কারা। যাই হোক, তো এদেরকে মানে এখন ধরা পড়ছে আর কি। হ্যাঁ, ধরা পড়ে আমরা তাদেরকে লেটার দিচ্ছি যে এই কাজ যদি তোমরা করো তোমাদের সাথে কিন্তু আর কাজ করবো না, সিজ অ্যান্ড ডিসিজ লেটার। যদি তুমি এটা কাজটা থেকে চলে না আসো তাহলে কিন্তু তোমার কাজটা আমি সিজ করে নেবো। ঠিক আছে, তো এরকম আমরা অনেক সময় করে থাকি। অলরাইট, সো লাস্টের দিকে আমরা একটু আছি এটার, সেটা হচ্ছে প্রসেস, তারপরে এডজুডিকেট এন্ড কমিউনিকেট ক্লেইমস। এটা আসলে ক্লেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই টপিকটা, ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাক্টের ক্লেম অ্যাডমিনিস্ট্রেশন। মানে আমার কন্ট্রাক্টের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেই অনুযায়ী তো আমি সব পাবো, তাই না? তো যদি না দেয় তাহলে কিন্তু ডিসপিউট তৈরি হয়। হ্যাঁ, সেই ডিসপিউটটাকে আমরা কিভাবে রিজলভ করবো? তো এই রিজলভের আসলে তিনটা ওয়ে আছে। কন্ট্রাক্টে লেখা থাকে যে আপনি কোন ওয়েতে করবেন, এখন বেশিরভাগ কন্ট্রাক্টে লেখা থাকে হচ্ছে আপনার কি, কোন ওয়ে। একটা হচ্ছে মেডিয়েশন, যদি কোনো ডিসপিউট হয় তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে মেডিয়েশন, আর একটা হচ্ছে আরবিট্রেশন। হ্যাঁ, আরবিট্রেশনই দেখেন লেখা থাকে সব জায়গায়, সব বড় বড় কন্ট্রাক্টে। আর সবার আগে যেটা করতে হবে নেগোসিয়েশন। যদি আমাদের কোনো ডিসপিউট হয় কোনো টার্মস এন্ড কন্ডিশন নিয়ে, কোনো ক্লেম নিয়ে, তাহলে আমরা নিজেরা সবচেয়ে ভালো হয়ে হচ্ছে নিজেরা নেগোসিয়েট করা, ওই নিজের উপর সলভ করা। হ্যাঁ, আর না পারলে আরবিট্রেশন যে ক্লোজ আছে কন্ট্রাক্টে সেই অনুযায়ী আমরা আরবিট্রেটরের কাছে যাব, উনি যেটা ডিসাইড করবে সেটা আমরা নেব। অনেকে আবার মেডিয়েশন ইউজ করে, মেডিয়েশন মানে দুজনকে বুঝায়, মিডিয়েটর যে মাঝখানে থাকে সে আসলে পয়েন্টটা সলভ করার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু মেডিয়েটরে ওই পাওয়ার দেওয়া থাকে না যে তার ডিসিশনটা সবাইকে নিতে হবে, সেই জন্য মেডিয়েশনটা খুব একটা ইউজ হয় না, ইউজ হয় আরবিট্রেশন। আরবিট্রেটর যেটা ডিসিশন দিবে ওইটাই দুই পার্টি মানতে বাধ্য থাকবে। এটাও যদি ফেল করে, আরবিট্রেশন ফেল করলো, তাহলে আমরা কোথায় যাব? লিটিগেশন। ঠিক আছে, লিটিগেশন মানে উই ক্যান গো টু দ্য কোর্ট। যেহেতু কন্ট্রাক্টের লিগাল ডকুমেন্ট, আমি কিন্তু কোর্টেও যেতে পারি, এটা হচ্ছে লাস্ট রিসোর্ট। এটা আসলে সবসময় ট্রাই করতে হবে পজিটিভলি কিভাবে সলভ করা যায় নেগোসিয়েশন। এগুলো তো যখনই যেতে থাকবে তত কন্ট্রাক্টটা আসলে, হ্যাঁ, কাজ করাই টাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চেঞ্জের কারণে আমরা যেটা একটু আগে বললাম যে আপনার আসলে টাইম লাইন চেঞ্জ হয়ে যেতে পারে, স্কোপ বেস লাইন চেঞ্জ হতে পারে, ওয়ার্ক প্যাকেজ নতুন অ্যাড হয়ে যেতে পারে, তাই না? টিম মেম্বার নতুন আসতে পারে, এই যে নানান চেঞ্জ হবে সেগুলো আমরা আপডেট করতে হবে। ঠিক আছে, তো ডান, আমরা শেষ করলাম, কিন্তু আমার মনে হয় তো অনেক বেজে গেছে। আমার এখানে বোধহয় এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, চ্যাপ্টার মাসের লেসনটা শেষ হয়েছে, কিন্তু আমরা বোধহয় আর্ন ভ্যালুটা শেষ করতে পারিনি। আর্ন ভ্যালু শেষ করতে মিনিমাম 50 মিনিটস লাগবে।